তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি শয়তান মুভিটা। আসলে পৃথিবীতে কালো জাদু, ভূত, প্রেত, ঝাড়ফুঁক এগুলো এক্সিস্ট করে কিনা সেগুলো নিয়ে দ্বিমত থাকতেই পারে, কিন্তু পড়ালেখা করা লোকজন এগুলোকে অন্ধবিশ্বাস মনে করে, আর যারা এগুলোকে বিশ্বাস করে তাদেরকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু পৃথিবীতে আদৌ এমন কোনো লোক হয়তো পাওয়া যাবে না যারা কিনা বিপদে পড়ে এই সমস্ত মানুষদের কাছে দ্বারস্থ হয়নি, মানে যারা বিপদে পড়ে ঝাড়ফুঁক, তাবিজ কবজ এগুলোর কাছে যায়নি। আর আমাদের আজকের মুভির প্লটটাও ঠিক একই রকম, যেখানে দেখানো হয়েছে যে যেই জিনিসগুলো দেখা যায় না সেগুলো যে আসলেও হয় না, ব্যাপারটা এমনটাও না। যেমন বুঝতে পারছেন মুভিটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, নয়তো অনেক কিছু মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জানবি নামের একটা মেয়েকে, যেই মেয়েটা কলেজ শেষ করে তার বয়ফ্রেন্ডের সাথে বাসায় ব্যাক করার প্ল্যানিং করেছিল। তবে তখন এখানে তার বাবা চলে আসে। তার বাবার নাম হচ্ছে গিয়ে কবির, আর তার বাবাই হচ্ছে গিয়ে অজয় দেবগান। আসলে আমরা জানতে পারি কবির হচ্ছে গিয়ে একজন পাইলট, কিন্তু এখন সে কিছুদিনের ছুটি পেয়েছে। এই জন্য সে চিন্তা করে যে কেননা সে তার ফ্যামিলির সঙ্গে একটা ট্রিপ প্ল্যান করে তাদের নিয়ে একটু ঘুরে ফিরে আসুক। এই জন্য যখন সে বাসার দিকে যাচ্ছিল তখন সে কলেজ থেকে তার মেয়েকেও পিক করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে যখন তারা যাচ্ছিল তখন গাড়ির মধ্যে তার মেয়ে তাকে জানায় যে কলেজ থেকে একটা ট্রিপের প্ল্যান করা হয়েছে, আর আমি চাই তাদের সঙ্গে ট্রিপে যেতে। তবে তখন কবির তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে সে চায় না সে কোনো দিকে যাক। কবির বলে যেহেতু সে ছুটি নিয়ে বেড়াতে এসেছে এই জন্য কয়েকটা দিন তার সঙ্গেই পার করতে হবে, সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়ে। আর আমরা দেখতে পারি এই সমস্ত কথাগুলো নিয়ে এখানে হাসাহাসিও শুরু হয়ে যায়। আসলে কবিরের ফ্যামিলি খুবই হ্যাপি একটা ফ্যামিলি ছিল, যেখানে কবিরের ওয়াইফ ছিল জ্যোতি, তার মেয়ে ছিল জানবি, এবং তার ছোট একটা ছেলে ছিল যার নাম ছিল ধ্রুব। তবে আমরা দেখতে পারি এখনও কবিরের মেয়ে জানবি বারবার করে তার কাছে রিকোয়েস্ট করছিল যাতে করে তাকে কলেজের ট্রিপে যাওয়ার পারমিশন দেওয়া হয়। আর যেহেতু সে বারবার করে বলছে এই জন্য কবির নাও করতে পারে না, সে তাকে পারমিশন দিয়ে দেয়। তবে সে ট্রিপে যারা যারা যাবে তাদের সবার ডাটা এনে তাকে দেওয়ার জন্য বলে। তাছাড়া সে বলে যে তারা যাওয়ার আগে একটা দিন আমাদের ফার্ম হাউসে পার করবে। তো এরপরে পরদিন সকালবেলায় তারা বেরিয়ে পড়ে তাদের ফার্ম হাউসে যাওয়ার জন্য। আর রাস্তায় একটা রেস্টুরেন্টে তারা থামে কিছু খাওয়ার জন্য। আর যখন এখানে তারা খাবার দাবার খাচ্ছিল তখন আমরা দেখতে পারি জানবি কোনো খাবার দাবারই খাচ্ছিল না, কারণ এগুলো একটু অয়েলি খাবার দাবার ছিল। আর তখনই এখানে বনরাজ নামের একটা লোক চলে আসে, যে কিনা কবিরকে একটু সাহায্য করে দেয়, কারণ কবিরের কাছে খুচরা কোনো টাকা ছিল না, এই জন্য সে তাকে খুচরা কিছু টাকা দেয়। তো এরপরে বনরাজ সোজা চলে আসে জানবির কাছে। আর জানবি যেই অয়েলি খাবারগুলো খাচ্ছিল না সেই খাবারগুলোর মধ্যে কিছু মিলিয়ে দেয়, আর এরপর তাকে বলে যে এগুলো খেয়ে ফেলো। আর যখনই জানবি এগুলো খাওয়া শুরু করে তখন যেই খাবারগুলো একটু আগে সে খাচ্ছিল না এখন সেই সমস্ত খাবারগুলো খেয়ে ফেলে। আমরা দেখতে পারি বনরাজ জানবিকে কিছু বিস্কিটও দিয়ে দেয়। সে বলে এগুলো বাসায় গিয়ে খেও, কিন্তু এগুলো কাউকে দিও না। তো এরপরে এখান থেকে কবিরের পুরো ফ্যামিলি তাদের ফার্ম হাউসে চলে আসে। আর এখানে পুলে নেমে গোসল করে তারা ফুর্তি করা শুরু করে। যখন এখানে তারা আনন্দ ফুর্তি করছিল তখন হঠাৎই তারা দেখতে পারে তাদের দরজায় কেউ এসেছে। আর তারা গিয়ে দেখতে পারে এইটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে বনরাজ নামের সেই লোকটা, যে কিনা রেস্টুরেন্টে তাদেরকে সাহায্য করেছিল। এখানে বনরাজ তাদেরকে বলে যে আমার ফোনে কোনো সিগন্যাল পাচ্ছে না, আর আমার ফোনের ব্যাটারিও ডেড হয়ে গেছে। সো কেননা আমি আপনাদের ল্যান্ডলাইন ইউজ করে আমার মেয়েকে একটা কল দিয়ে দিই, যাতে করে আমার মেয়ে আমাকে নিতে এই পর্যন্ত চলে আসতে পারে। আর যেহেতু এখন সে হচ্ছে মেহমান, আর তাছাড়া সে রেস্টুরেন্টে তাদেরকে সাহায্যও করেছিল, এই জন্য কবিরও তাকে না করতে পারে না, তাকে তার ঘরের মধ্যে বসার পারমিশন দিয়ে দেয় আর কল করারও পারমিশন দিয়ে দেয়। তো এরপরে যখন বনরাজ মোবাইল চার্জে দিয়ে বসে পড়ে তখন আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো জ্যোতি একেবারেই ভালোভাবে নেয় না। সে ঘরের মধ্যে এসে কবিরকে বলা শুরু করে যে এমন করে কারো উপরে আমাদের ব্লাইন্ডলি বিশ্বাস করা উচিত না। এখন সে আমাদের ঘরের মধ্যে চলে এসেছে, সে যেই কোনো কিছু আমাদের সঙ্গে চাইলে করতে পারে। তবে তখন কবির তাকে শান্ত থাকার জন্য বলে, সে বলে যে তুমি একেবারেই টেনশন নিও না, এমন কোনো কিছুই হবে না। সে আমাদেরকে তখন একটু সাহায্য করেছে, এখন আমরা একটু তার সাহায্য করছি, বাস এতটুকুই। আর তখন এদিকে আমরা দেখতে পারি বনরাজ অলরেডি জানবিকে তার বসে নিয়েছিল। সে তার কাছে তার সমস্ত গোপন ব্যাপারগুলো জিজ্ঞেস করা শুরু করে, যেমন তার বয়ফ্রেন্ড সম্পর্কে এবং তারা কোন দিকে ট্যুর দিচ্ছে সেই সমস্ত প্ল্যান সম্পর্কে। আর এরপর সে তাকে আরও বসে করে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ সম্পর্কে আরও ডিটেইলি জেনে নেয়। মানে এখন বনরাজ তাদের সম্পর্কে সমস্ত কিছু জেনে গিয়েছে। আর এর একটু পরে যখন জ্যোতি আর কবির নিচে আসে তখন তারা দেখতে পারে তাদের মেয়ে বনরাজের সমস্ত কথাগুলো শুনছিল। এগুলো দেখার পরে তো তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে এইটা কি করে সম্ভব। এই জন্য কবিরের মাথা একটু গরম হয়ে যায়। এই জন্য সে বলে যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার সেটা হয়ে গেছে, তুমি যেই কাজের জন্য এসেছিলে সেটা হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে চলে যাও। তবে বনরাজ তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমি এখান থেকে চাইলেও যেতে পারবো না, আর তুমি চাইলেও আমাকে এখান থেকে বের করতে পারবে না। যদি বিশ্বাস না হয় তাহলে ট্রাই করে দেখতেই পারো। তো এরপরে যখন কবির তার হাত ধরে টেনে তাকে বের করে দেওয়ার ট্রাই করছিল তখন বনরাজ জানবিকে বলে যে তোমার বাবাকে বলো যাতে করে আমাকে এখান থেকে বের না করে, আর তোমার বাবাকে যেই কোনো ওয়েতে আটকাও।
আর এইটা শোনার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি জাহ্নবী তার বাবার সামনে চলে আসে আর তার বাবাকে যেই কোনো ওয়েতে আটকানোর ট্রাই করে আর তার বাবাকে সে ধাক্কা পর্যন্ত দিয়ে পেছনে সরিয়ে দেয়। এরপর সে বলে যে আঙ্কেল কোথাও যাবে না, আঙ্কেল এখানেই থাকবে। আর এইটা শোনার পরে তো জ্যোতি আর কবির পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না তার মেয়ে কেন তাদের বিরুদ্ধে চলে গেল। আর তখন আমরা দেখতে পারি বনরাজ আবারও ঘরের মধ্যে গিয়ে সোজা সোফার উপরে বসে পড়ে। এখানে বনরাজ কবির আর জ্যোতিকে বলে যে তোমাদের মেয়ে জাহ্নবী এখন পুরোপুরি আমার কন্ট্রোলে আছে, আমি তাকে দিয়ে যেই কোনো কিছু করাতে পারবো, আমি যেইটাই বলবো সে সেটাই শুনবে। তবে আমরা দেখতে পারি কবির আর জ্যোতি কোনোভাবে এটা বিশ্বাস করছিল না। এই জন্য প্রমাণ দেওয়ার জন্য বনরাজ জাহ্নবীকে বলে সে যাতে করে চা পাতির প্যাকেটটা নিয়ে কাঁচা চা পাতি খাওয়া শুরু করে। আর এইটা বলার সঙ্গে সঙ্গে জাহ্নবী চা পাতির প্যাকেট খুলে কাঁচা চা পাতিগুলোকে খাওয়া শুরু করে। আর যখন জ্যোতি এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে একটু বেশি শক্ত হয়ে যায় আর সে গিয়ে তার মেয়েকে থামানোর ট্রাই করে। তবে তখনই বনরাজ আবার ক্লিয়ার করে তাদের দুজনকে এটা জানিয়ে দেয় যে আমি যেই জিনিসটা বলবো যদি সেই জিনিসটা সে না করে তাহলে আমি তাকে দিয়ে আরো বড় কিছু করানোর ট্রাই করব। এরপরে বনরাজ জাহ্নবীকে থাপ্পড় দেওয়ার জন্য বলে, তাও আবার নিজেকে। আর এটা শোনার সঙ্গে সঙ্গে জাহ্নবী তেমনটাই করা শুরু করে, সে নিজেকে 3-4টা থাপ্পড় দিয়েও দেয়। আর এইটা দেখার পরে তো কবির আর জ্যোতির অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে এইটা কি করে সম্ভব হতে পারে। আর তখন এদিকে বনরাজ জাহ্নবীকে কান্না করার জন্য বলে, আর এটা শোনার সঙ্গে সঙ্গে জাহ্নবী কান্নাকাটি করা শুরু করে। আর এরপর তাকে কান্নার মাঝখানে সে হাসার জন্য বলে আর একটু পরে সেটাকে মিক্স করার জন্য বলে। আমরা দেখতে পারি যেইভাবেই ওয়ার্ডার দিচ্ছিল জাহ্নবী ঠিক তেমন করেই ওয়ার্ডার পালন করার ট্রাই করছিল। তো আমরা দেখতে পারি কিছুক্ষণ ব্যাপারটা ঠিক এমন করেই চলতে থাকে। সে কতক্ষণ কান্না করে, কতক্ষণ হাসে, মাঝে মধ্যে দুইটা একসাথেই করা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কবির আর সহ্যই করতে পারে না। এই জন্য সে বনরাজকে বলে যে তুমি যা চাও সেটা দেওয়ার জন্য আমরা ফুললি রেডি আছি, তুমি কি চাও সেটা আমাকে বলো, তবে আমার মেয়েকে তুমি সুস্থ করে দাও। তবে তখন বনরাজ তাকে বলে যে আমি তোমার মেয়েকেই চাই, আসলে তোমার মেয়ে যেহেতু আমার বসে চলে এসেছে এই জন্য আমি পারমিশন চাই তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার। এখন যদি তুমি পারমিশন দিয়ে দাও তাহলে তো তার কষ্ট একটু কম হবে, তবে যদি তুমি পারমিশন না দাও তাহলে তার কষ্ট অনেক বেশি হবে। তবে যখন কবির তাকে সরাসরি না করে দেয় তখন বনরাজ মাথা গরম করে জাহ্নবীকে ওয়ার্ডার দিয়ে বলে যে এই কথার উপরে তোমার বাবার গালে জোরে একটা চড় মারো। আর এইটা শোনার সঙ্গে সঙ্গে জাহ্নবী গিয়ে তার বাবার গালে জোরে একটা চড় মেরে দেয়, কারণ বনরাজ তাকে এমনটা করতে বলেছে। যার মানে আমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখন আর জাহ্নবীর হাতে তেমন কিছুই নেই, সে হয়ে গেছে বনরাজের হাতের একটা কাঠপুতুল। বনরাজ তাকে যেইভাবে নাড়াবে সে সেইভাবেই নড়বে, সে তাকে যেটাই করতে বলবে সে বাধ্য হয়ে সেই জিনিসটাই করবে, তার চিন্তা ভাবনা করার শক্তি পর্যন্ত হারিয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কবির তাকে জিজ্ঞেস করে যে তুমি এই সমস্ত কাজগুলো করে আসলে কি পাবে, আমাদের ফ্যামিলি নষ্ট করে তোমার হাসিলটা কি হবে। তবে তখন আমরা দেখতে পারি বনরাজ তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে সে আসলে একটা শয়তান। আর সে এটাও বলে যে জানি তোমরা এই ব্যাপারটা বিশ্বাস করবে না, তবে যেটা দেখা যায় না সেটা যে হয় না ব্যাপারটা আসলে এমনটাও না। সো এই জন্য আমি শুধু আর শুধুমাত্র তোমার মুখ থেকে এইটা শুনতে চাই যে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো। আর যদি তুমি এমনটা না করো তাহলে তার কষ্ট তো আরও বেশি বেড়েই যাবে, ভবিষ্যতে জাহ্নবীর সামনে তোমার প্রেমও চলে আসতে পারে আর সে বশীকরণের মাধ্যমে তোমার দিকে মুগ্ধও হয়ে যেতে পারে। তবে আসলে কবির তাকে কোনোভাবেই পারমিশন দিচ্ছিল না, সে এখন পর্যন্ত তাকে না বলছিল। আর এইটা শোনার পরে তো বনরাজের মাথা একটু বেশি গরম হয়ে যায়, এই জন্য সে জাহ্নবীকে একটা লাথিই মেরে দেয়। তবে এই সমস্ত ব্যাপারগুলো কবিরের ধৈর্য সীমার লিমিট ক্রস করে ফেলে, কবির এগুলো সহ্যই করতে পারছিল না। এই জন্য সে গিয়ে বনরাজকে পেটানো শুরু করে আর তাকে গলা টিপে মেরে ফেলার ট্রাই করে। তবে এই সুযোগে বনরাজ আবার জাহ্নবীকে অর্ডার দিয়ে বলে দেয় যাতে করে সে তার ছোট ভাই ধ্রুবকে পিটিয়ে একটু বেশি আহত করে দেয়। আর এটা শোনার সঙ্গে সঙ্গে জাহ্নবী তার ছোট ভাইকে ধরে তার মাথা সিঁড়ির পিলারের সঙ্গে বাড়ি দিয়ে দিয়ে তাকে আহত করে ফেলে। আর এটা দেখার সঙ্গে সঙ্গে কবির আর জ্যোতি তার ছোট ছেলেকে ভালো করার জন্য তাকে নিয়ে দ্রুত ছাদে চলে আসে আর তার মাথায় ব্যান্ডেজ করা শুরু করে। মানে এই ফাঁকে সে বনরাজকে আর কিছু করতে পারে না। এখানে কবির জ্যোতিকে বলে যে আমাদের যেই কোনো ওয়েতে কিছু একটা করতে হবে, কারণ যদি আমরা কিছু না করতে পারি তাহলে এই লোকটা আমাদের পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিবে। আর তখনই কবিরের মনে পড়ে তার ব্যাগে অফিসের একটা ফোন আছে যেটার সাহায্যে তারা চাইলে কারোর সাথে কন্ট্যাক্ট করতেই পারে, কারণ বনরাজ জাহ্নবীকে বশ করে তাদের সমস্ত মোবাইল ফোন এবং এখানে সমস্ত ল্যান্ডলাইনগুলোকেও কেটে দিয়েছে, যে জন্য তারা বাইরের কারোর সাথে আর কন্ট্যাক্টই করতে পারছে না। আর এগুলো বলার পরে যখনই সে আবারও লবিতে ব্যাক করে তখন সে দেখতে পারে বনরাজ আগে থেকেই প্রচণ্ড রাগের মধ্যে ছিল, কারণ কবির তার উপরে হাত উঠিয়েছে আর তাকে মারার ট্রাই করেছে। এই জন্য সে জাহ্নবীকে অর্ডার দিয়ে বলে দিয়েছে যে যদি এইবার তোমার বাবা মা আমার কাছেও আসার ট্রাই করে তাহলে তাদের উপরে একটুও দয়া না করে এই চাকু দিয়ে তাদের সবাইকে খুন করবে। আর যেহেতু আমি একটু বেশি আহত হয়ে গেছি সো আমি এখানে একটু রেস্ট করছি, তুমি আমাকে পাহারা দাও। আর এটা বলেই যখন সে রেস্ট করা শুরু করে তখন আমরা দেখতে পারি জাহ্নবী এখানে পুতুলের মতো বসে বসে তাকে পাহারা দেওয়া শুরু করে। এরপরে যখনই কবির একটু সামনে আগানোর ট্রাই করে তখন জাহ্নবী তাকে চাকু দিয়ে আঘাত করার ট্রাই করে, সেই জন্য কবির আবারও পেছনে চলে যায়। আর তখন আমরা দেখতে পারি বনরাজও আবারও উঠে দাঁড়া হয় আর সে বলে যে যদি এখনও তোমরা পারমিশন না দাও তাহলে চলো এখানে বসে বসে বোর না হয়ে আমরা একটু এন্টারটেইনই করে নিই। এরপর সে মিউজিক প্লে করে আর জাহ্নবীকে ডান্স করার জন্য বলে।
আমরা দেখতে পারি জাহ্নবী পাগলের মতো ডান্স করা শুরু করে। অনেকক্ষণ ধরে ডান্স করতে করতে সে পুরো ক্লান্তই হয়ে যায়, তবে তবুও সে ডান্স করেই যাচ্ছিল, কারণ বনরাজ তাকে অর্ডার দিয়েছে। এই অর্ডার পালন না করে উপায় নেই, কারণ সে বশীকরণের মধ্যে আছে। আসলে বনরাজ ইচ্ছা করেই জাহ্নবীকে বারবার করে কষ্ট দিচ্ছিল, যাতে করে তার বাবা মা সহ্য করতে না পেরে তার মেয়েকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তবে এখন পর্যন্ত তার বাবা মা কোনোভাবেই পারমিশন দিতে চাইছিল না, তারা বারবার করে না করছিল। এই জন্য বনরাজ তাদের সবাইকে বলে যে আচ্ছা ঠিক আছে, যদি তোমরা দিতে না চাও তাহলে এই গেমটাকে আমারও আরও এক্সট্রিম লেভেলে নিতে হবে। মানে এই গেমটা আস্তে আস্তে করে খারাপ থেকে খারাপতর হবে। তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম। তোমাদের ছোট ছেলে ধ্রুবকে তোমরা যেই কোনো জায়গায় লুকিয়ে ফেলো, কারণ 5 মিনিট পরে তোমাদের বড় মেয়ে মানে জাহ্নবী তোমাদের ছোট ছেলেকে খুঁজে বের করার ট্রাই করবে, আর যখনই সে পেয়ে যাবে তখন সে নির্মমভাবে তাকে হত্যা করবে। এখন এটা শোনার সঙ্গে সঙ্গেই কবির আর জ্যোতি দৌড়ে চলে যায় তার ছোট ছেলের কাছে, আর তাকে তারা লুকানোর ট্রাই করে। আর যখনই 5 মিনিট কমপ্লিট হয়ে যায় তখনই বনরাজ জাহ্নবীকে অর্ডার দিয়ে দেয় যাতে করে সে তার ছোট ভাইকে খুঁজে বের করে আর তাকে নির্মমভাবে হত্যা করে। এটা শোনার সঙ্গে সঙ্গেই সে একটা চাকু নিয়ে দৌড়ে চলে আসে ছাদে তার ছোট ভাইকে মারার জন্য। তবে আসলে এখানে তার ভাই ছিল না, এই জন্য সে তাকে চারপাশে খোঁজা শুরু করে। তবে সেখানে যেহেতু কবির ছিল এই জন্য কবির তার মেয়েকে কন্ট্রোল করার ট্রাই করে। তবে আসলে সে তাকেও কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না। মনে হচ্ছিল তার শরীরের মধ্যে ভয়ঙ্কর কিছু পাওয়ার চলে এসেছে, সে একটু বেশি শক্তিশালী হয়ে গেছে। কবির কোনোভাবেই তাকে কন্ট্রোল করতে পারছিল না। আর এতক্ষণে জাহ্নবী ওই ব্যাপারটা জেনে গিয়েছে যে ধ্রুবকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। আসলে ধ্রুব ছাদেরই একটা কোনায় লুকিয়েছিল, এই জন্য সে দৌড়ে তার কাছে যায় আর তাকে ধাক্কা দিয়ে সোজা ছাদ থেকে নিচে ফেলে দেয়। আর এই জন্য ধ্রুবের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, যার মানে এখন আর মলমপট্টি করে তাকে বাঁচানো যাবে না। তাকে বাঁচাতে হলে তাকে এখন হসপিটালে নিতে হবে। আর এই জন্য বাধ্য হয়েই কবির আর জ্যোতিকে পারমিশন দিয়ে দিতে হয়, আর তাদেরকে বলতে হয় যে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো। আসলে যেহেতু তাদের ছেলের জীবনও তাদের সেভ করতে হতো, এই জন্য তাদের মেয়েকে স্যাক্রিফাইস করা ছাড়া তাদের কাছে অন্য কোনো অপশনও ছিল না। তবে তাকে নিয়ে যাওয়ার আগে কবি রিকোয়েস্ট করে বলে যে সে শেষবারের মতো তার মেয়ের সঙ্গে মিট করতে চায়। আর এরপর সে তার মেয়ের সঙ্গে মিট করে। তবে মিট করার সঙ্গে সঙ্গে সে অফিসের সেই ফোনটা তার পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়, আর এটা লোকেশনও সে অন করে দেয় যাতে করে সে তাকে ট্র্যাক করতে পারে। আর এরপরে আমরা দেখতে পারি বনরাজ তাকে গাড়িতে তুলে তাকে নিয়ে সেখান থেকে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপরে কবির তার ওয়াইফ জ্যোতিকে বলে দ্রুত তার ছেলে ধ্রুবকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, আর সে নিজে বনরাজকে ফলো করার জন্য বেরিয়ে পড়ে। আসলে সে জানতো বনরাজ কোন দিকে যাচ্ছে, কারণ যেহেতু সে তার মেয়ের পকেটে একটা মোবাইল দিয়ে দিয়েছিল আর সেটার লোকেশনও সে অন করে দিয়েছিল, এই জন্য সে সেটাকে ট্র্যাক করেই জানতে পারছে যে সে কোন দিকে যাচ্ছে। আর এমন করেই সে একটা পর্যায়ে চলে আসবে বনরাজের আড্ডাখানায়। এরপরে আমরা দেখতে পারি বনরাজের আড্ডাখানা, যেটা কিনা বিশাল বড় একটা বাংলোর মতো ছিল। এখানে হাজার হাজার মেয়ে ছিল, আর এই সমস্ত মেয়েরা বনরাজের বশের মধ্যে ছিল। সে জাহ্নবীকেও এই মেয়েদের মাঝখানেই নিয়ে আসে, আর জাহ্নবীকে বলে যে তারা সবাই হচ্ছে তোমার বোন। আসলে এই সমস্ত মেয়েগুলো তার কন্ট্রোলে ছিল, আর এই সমস্ত মেয়েদের দিয়ে সে যেই কোনো কিছু করাতে পারত। এবার সেটা যেই কোনো কিছু। একটু পরে সেই ফোনটা ট্র্যাক করে কবিরও তার আড্ডাখানায় চলে আসে। তবে তখনই এখানে কিছু মেয়ে তার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু কবিরও তাদেরকে পেটানো শুরু করে। আর তাদের সঙ্গে অনেকক্ষণ মারামারি করার পরে ফাইনালি কোনো রকমে তাদের আহত করে সে মধ্যে চলে আসে। তবে একটু পরে অনেক মেয়েরা এসে তার উপরে আক্রমণ করে দেয়, আর তাকে আচ্ছা রকম ধোলাই করে তাকে পুরো আধমরাই করে ফেলে। এরপর তাকে টেনে নিয়ে আসা হয় বনরাজের সামনে, আর একেবারে মৃতপ্রায় কবির বনরাজের কাছে তার শেষ উইশটা জানায়। সে বলে যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আমার মেয়ের হাতে মরতে চাই। আর এটা শোনার পরে বনরাজ কবিরকে বলে আচ্ছা ঠিক আছে, এই উইশটা তো তোর আমি পূরণ করতেই পারি। আর এরপরে যখনই সে তার মেয়েকে অর্ডার দিয়ে দেয় আর আস্তে আস্তে করে জাহ্নবী তার বাবাকে মারার জন্য কাছে যায়, তখন কবির একটা ধারালো জিনিসের মাধ্যমে তার 2টা কানকেই ছিদ্র করে দেয় যাতে করে তার মেয়েটা বয়রা হয়ে যায়। আর সেটা এই জন্য করে যাতে সে কোনো কমান্ড শুনতে না পারে। আর সে গিয়ে বনরাজের জিহ্বাটাও একটা ধারালো জিনিস দিয়ে কেটে ফেলে যাতে করে সে এই মেয়েদেরকে আর কোনো কমান্ডও দিতে না পারে। মানে এমন করে সে সমস্ত মেয়েদেরকে কোনো রকমের সেভ তো করে ফেলেছে, তবে এখন পর্যন্ত তারা সবাই তার বশের মধ্যেই ছিল। তো এখান থেকে গল্প চলে আসে পুরো 10টা বছর সামনে, মানে এখন এই ঘটনার 10 বছর পার হয়ে গেছে। আমরা দেখতে পারি যে এখন কবির বনরাজকে এমন একটা জেলের মধ্যে বন্দি করে রেখেছে যেই জেলের সন্ধান পৃথিবীর কেউই জানে না। আসলে এখানে তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছিল, আর তাকে প্রচণ্ড বাজে অবস্থার মধ্যেই রাখা হয়েছিল, আর তাকে বিভিন্ন পচা জিনিসপত্র খেতে দেয়া হতো। মানে যেমন করে সে সেই মেয়েদের জীবনগুলোকে নষ্ট করেছিল, তেমন করেই কবির বনরাজের জীবনটাকেও নষ্ট করার ট্রাই করছে। আর তখন এদিকে আমরা জাহ্নবীকে দেখতে পারি যার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে, মানে সে একেবারে জীবিত একটা লাশ হয়ে আছে, আর তার মুখে একটা স্মাইলও আমরা দেখতে পারি। এটা এই জন্য হয়েছিল কারণ বনরাজ এখন পর্যন্ত তাকে বশীকরণ থেকে মুক্ত করেনি, আর সে বিগত 10টা বছর ধরে এই অবস্থায় পড়ে আছে। সে একেবারে মৃতপ্রায় অবস্থায় আছে, আর হয়তোবা ভবিষ্যতে সে এমনটাই থাকবে, সারাটা জীবন তাকে এমন অবস্থায় পড়ে থাকতে হবে। আর এদিকে কবিরের ফ্যামিলি সম্পর্কেও আমাদেরকে তেমন কিছু বলা হয় না।
হয়তোবা যখন জ্যোতি ধ্রুবকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল তখন তাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যেই জন্য তাদের মৃত্যুই হয়ে গিয়েছিল। আসলে এই জিনিসটা মুভির মধ্যে আমাদেরকে দেখানো হয় না, আমাদেরকে শুধু এই জিনিসটাই বলা হয় যে কবিরের ফ্যামিলি এখন আর তার সঙ্গে নেই, মানে কবিরের ফ্যামিলির হয়তো কিছু হয়ে গেছে। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিও। হয়তো অনেকের কাছে মুভিটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কারণ এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে খুবই বিতর্কিত একটা ব্যাপার, আর এগুলো বিশ্বাস অবিশ্বাসেরও একটা ব্যাপার আছে। কিন্তু আমাকে আপনি কমেন্ট করে জানান যে আসলে আপনার কি মনে হয়, এটা কি আদৌ সম্ভব কি না, আর যদি সম্ভব হয় তাহলে আপনাদের কারোর সাথে এমনটা হয়েছে কিনা সেই ব্যাপারটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।